ওয়েলকাম টু জিও ইনসাইড মেন্টর। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমরা একটা অন্য ধরনের ক্লাস করবে। ফার্স্ট সেমিস্টার 11-এর ক্লাস পরীক্ষা তো অলরেডি শুরু হয়ে গেছে। ভূগোল পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি আছে। তাই এই মুহূর্তে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সব চ্যাপ্টার থেকে বাছাই করা দারুণ সব প্রশ্নোত্তর। এই কম সময়ে তোমরা অন্তত এই সাজেস্টিভ 150টার মতো প্রশ্ন আছে, সেগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। তোমরা আগের দেওয়া সব প্রশ্নই চোখ বোলাবে, সে কথা আমি বলবো, তবে এই 150টার মতো প্রশ্ন বিশেষ গুরুত্ব দিয়ে তোমরা দেখে নেবে। প্লিজ তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে টিপে দেবে, যাতে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পেতে পারো। তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপেও এই ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। তোমাদের যত বন্ধুবান্ধব আছে সকলকে এই চ্যানেলটির কথা বলো। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে তোমরা যুক্ত হও। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তার সঙ্গে যুক্ত হও সমস্ত ক্লাস এবং পিডিএফ পাওয়ার জন্য। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থাকো এবং সাপোর্ট করে যাও প্লিজ। এপিজে আব্দুল কালাম একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু মেক গুড হিউম্যান বিংস উইথ স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ। Enlightened human beings can be created by teachers. আজকে আমাদের যে মূল বিষয়, সেখানে যে সাজেস্টিভ যে 150টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক কমন পাবে তোমরা আশা করি। তাই আর দেরি নয়, সরাসরি আমরা মূল ক্লাসের দিকেই ঢুকে পড়ছি। আমাদের ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে ভূগোলের জনককে, বা ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন। খুব একটা কমন প্রশ্ন, এরাটোস্থেনিস, এবং বারবার এই প্রশ্নটা আসে, তোমরা এটা ভালো করে দেখবে। পৃথিবীর প্রথম মানচিত্রকে অঙ্কন করেন অ্যানাক্সিমিন্ডার। প্রণালীবদ্ধ ভূগোলের জনককে? উত্তর আলেকজান্ডার ভন হামবোল্ট। ভূমিবিদ্যা কোন বিষয়ের সঙ্গে জড়িত? ভূতত্ত্ববিদ্যা, অর্থাৎ জিওলজির সঙ্গে জড়িত। ভূমিবিদ্যা মানে হচ্ছে জিওমরফোলজি, আর ভূতত্ত্ববিদ্যা হচ্ছে জিওলজি। খাদ্য শৃঙ্খল কোন শাখার সঙ্গে যুক্ত? জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। ভূগোলে স্থানের ধারণা কে দিয়েছিলেন? স্থান মানে স্পেস, এমারিস জোন উনি এই ধারণাটি দিয়েছিলেন। মৃত্তিকা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত শাখাটি কি? পেডোলজি। পেডোলজি হচ্ছে মৃত্তিকা বিজ্ঞানের সঙ্গে শাখা। ভূগোলের প্রাচীনতম শাখা কোনটি? জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। নেক্সট প্রশ্ন, আধুনিক ভূগোলের জনককে? আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল লিটারকে বলা হচ্ছে আধুনিক ভূগোলের জনক। মহাকাশবিদ্যার জনককে? অ্যানাক্সিমিন্ডার। ভূগোল আলোচনায় ও পাঠে সংখ্যাতত্ত্ব এবং গণিতের প্রচলন কি নামে পরিচিত? মাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রিভলিউশন। আর এইটা ঘটেছিল 1950 থেকে 60-এর এই সময়টার মধ্যে। তারপরে ভূগোলের যে আলোচনা বা ভূগোলের যে পাঠ বা ভূগোলের যে রিসার্চ, তার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটেছিল। অর্থাৎ সেই সময় থেকে ভূগোলের যে সায়েন্টিফিক বা যে ম্যাথামেটিক্যাল বেস, সেটা কিন্তু তৈরি হয়েছিল এই স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্সের হিউজ যে ব্যবহার হয়েছিল তার জন্য। ভূগোল সকল বিজ্ঞানের জননী, এ কথা কে বলেছিলেন? প্যাট্রিক গেটস। সকল বিজ্ঞানের জননী কেন বলা হয়েছে? সকল বিজ্ঞান বলতে এখানে মেনলি বোঝানো হয়েছে প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। তো এই দুইয়ের মিশ্রণের ফলে যেন ভূগোলের মানে এই যে দুপ্রকার বিজ্ঞান, তার সঙ্গে যেন ভূগোলের একটা কোনো কানেকশন রয়েছে। অর্থাৎ ভূগোল থেকে যেন এদের যে মেন শাখাগুলো সেগুলো যেন সৃষ্টি হয়েছে বা তার সঙ্গে যেন কোনো একটা সম্পর্ক রয়েছে, সেই জন্য এই কথা বলা হয়ে থাকে। জলবায়ুবিদ্যার জনককে? কোপেন। মৃত্তিকাবিদ্যার জনককে? ডোকুচেভকে। জীবভূগোলের জনককে? আলফ্রেড রাসেল ওয়ালেস। নেক্সট প্রশ্ন,
সিঙ্গুলারিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর আইনস্টাইন উনি সিঙ্গুলারিটি প্রথম ব্যবহার করেছিলেন। পৃথিবীর সৃষ্টির আধুনিক বৈজ্ঞানিক ধারণাটা কি? বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ। পৃথিবীর সৃষ্টির যে থিওরি বা ধারণা যেগুলো রয়েছে তার মধ্যে মহাবিস্ফোরণটা খুবই একটি আধুনিক ধারণা। পৃথিবী সৃষ্টির গ্রহকণিকা মতবাদ কে দিয়েছিলেন? চেম্বারলেন এবং মুল্টন। নীহারিকা থেকে পৃথিবীর উৎপত্তি হয় একথা কে বলেছিলেন? ইমানুয়েল কান্ট বলেছিলেন একথা। পৃথিবীর উৎপত্তির জুয়ারি মতবাদ কে দিয়েছিলেন? জিন্স এবং জেফ্রিজ উনি এই জুয়ারি মতবাদ দিয়েছিলেন। পৃথিবীর উৎপত্তি বিষয়ে ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল থিওরি যেগুলো, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে একটু মানে প্রাচীন মতবাদ বা আদি মতবাদ যেগুলো রয়েছে ক্লাসিক্যাল। কান্টের গ্যাসীয় তত্ত্ব, জিন্স এবং জেফ্রির জুয়ারি তত্ত্ব এবং মুল্টনের গ্রহাণু তত্ত্ব। কোন তত্ত্বে আগন্তুক নক্ষত্রের উল্লেখ আছে? জুয়ারি মতবাদে আগন্তুক নক্ষত্রের উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং কথাটি প্রথম কে ব্যবহার করেন? ফ্রেড হয়েল। এটি ব্যবহার করেছিলেন 1949 সালে। মহাবিস্ফোরণ তত্ত্বের জনককে? জর্জেস লেমায়েত্রেকে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরির জনক বা ফাদার। ইনফ্লেশন থিওরি বা মহাস্ফীতি তত্ত্ব এটি কে দিয়েছিলেন? এটি দিয়েছিলেন অ্যালেন গুথ। সিঙ্গুলারিটি বলতে কি বোঝায়? না, মহাস্ফীতির আগে মহাবিশ্বে ক্ষুদ্র বিন্দুর অতি ঘন এবং উত্তপ্ত পর্যায়, বা অন্যভাবে বলা যেতে পারে মহাবিশ্ব এক অতি ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, যাকে সিঙ্গুলারিটি বলে। জোড়া নক্ষত্র মতবাদটি কে দিয়েছিলেন? লাইটিংটন উনি দিয়েছিলেন এই মতবাদটি। ডপলার এফেক্টের প্রবক্তাকে? এডুইন হাবল ডপলার এফেক্ট দিয়েছিলেন। কান্টের তত্ত্বটি কিসের উপর নির্ভর করে গড়ে উঠেছে, অর্থাৎ এর ভিত্তিটা কী ছিল? না, নিউটনের মহাকর্ষ তত্ত্ব এবং ঘূর্ণনের সূত্রের উপর ভিত্তি করে এটা গড়ে উঠেছিল। নেক্সট, আমাদের নিকটতম সর্পিলাকার গ্যালাক্সি কোনটি? গ্যালাক্সি আমাদের নিকটতম হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, আর আমরা আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত বা ছায়াপথ। আচ্ছা, মহাদেশ বা শিয়াল গঠনকারী প্রধান শিলা কোনটি? গ্রানাইট। এটি হচ্ছে এক প্রকার হালকা এবং আম্লিক স্তর। সীমা বা মহাসাগর গঠনকারী প্রধান শিলা কোনটি? ব্যাসল্ট। এটি হচ্ছে ভারী এবং ক্ষারকীয় স্তর। এটা এই গ্রানাইটটা হালকা বলে এটা সবসময় উঁচু হয়ে থাকে, আর ব্যাসল্টটা ভারী বলে এটা অবনমিত হয়ে থাকে, নিচু স্থানে থাকে। আচ্ছা, ভূত্বক এবং গুরুমণ্ডলকে ভাগ করেছে কে? ভূত্বক এবং গুরুমণ্ডলকে ভাগ করেছে মোহ বিযুক্তি বা এম বিযুক্তি। অর্থাৎ প্রথমে তো থাকছে ভূত্বক বা শিলামণ্ডল, তারপরে থাকছে গুরুমণ্ডল এবং একদম নিচে থাকছে কেন্দ্রমণ্ডল। তো এই দুটোকে ভাগ করছে মোহ বিযুক্তি। গুটেনবার্গ বিযুক্তি কত নিচে থাকে? ভূ অভ্যন্তরে 2890 কিলোমিটার নিচে থাকে। কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলকে কে ভাগ করেছে? গুটেনবার্গ বিযুক্তি। কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলকে গুটেনবার্গ বিযুক্তি ভাগ করেছে। শিয়াল এবং সীমাস্তর, এই যে প্রথমে যেটা শিয়াল সীমা বলা হলো, সেই তাদেরকে ভাগ করেছে কে বা পৃথক করেছে যে রেখা, তাকে বলছে কনরাডো বিযুক্তি। এবার আবার ব্যাপার আছে, সেটা হচ্ছে অন্ত এবং বহিক গুরুমণ্ডলকে কে ভাগ করেছে, অর্থাৎ গুরুমণ্ডলের আবার ভাগ আছে। গুরুমণ্ডল হচ্ছে গুরুমণ্ডল এবং বহিক গুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডলটা একটু ভারী এবং বহিক গুরুমণ্ডলটা তার থেকে হালকা। এটাকে ভাগ করেছে রেপিত্তি বিযুক্তি। নেক্সট, ঠিক সেইভাবে অন্ত এবং বহিক কেন্দ্রমণ্ডলকে কি ভাগ করেছে? এটা হচ্ছে লেম্যান বিযুক্তি। অন্তঃকেন্দ্রমণ্ডলটা হচ্ছে ভিতরের দিকে বা নিচের দিকে থাকে, সেটা আরও ভারী, আর বহিক কেন্দ্রমণ্ডলটা তার উপরে থাকে, সেই জন্য অন্তঃকেন্দ্রমণ্ডলের থেকে সেটা কিছুটা হালকা। এটা হচ্ছে লেম্যান বিযুক্তি। আচ্ছা, কোনো ভূকম্প তরঙ্গটি ভূ অভ্যন্তরে, কোন ভূকম্প তরঙ্গটি ভূ অভ্যন্তরে 3টি স্তরের মধ্যে দিয়ে যায়? সেটা হচ্ছে প্রাথমিক বা পি তরঙ্গ। 3টে স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে। ঊর্ধ্ব বা বহিক গুরুমণ্ডলকে কি বলে? করফেসিমা। করফেসিমা, CROFESIMA। এদের ফুল ফর্মগুলো এখানে এক্সপ্লেন করা আছে। ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম স্তর। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের গভীরতা, বা এটাকে আমরা বলতে পারি পৃথিবীর ব্যাসার্ধ কত? প্রায় 6371 কিলোমিটার। ভূ অভ্যন্তরে তাপের বৃদ্ধির হার কত? অর্থাৎ ভূ অভ্যন্তরে এটাকে জিওথার্মাল গ্রেডিয়েন্ট বলা হচ্ছে।
যত উপর থেকে কেন্দ্রের দিকে যাওয়া যায় বা নামা যায়, ভেতরের দিকে যাওয়া যায়, তত টেম্পারেচার বাড়তে থাকে। তার একটা হার আছে, প্রতি 33 কিলোমিটার গভীরে তাপমাত্রা বাড়ে প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে। এবং পৃথিবীর কেন্দ্রটা আমরা জানি প্রায় 5,000-6,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। নিফে নামে কোন স্তরটি পরিচিত? কেন্দ্রমণ্ডলকে বলা হচ্ছে নিফে। এটি লোহা এবং নিকেল দ্বারা গঠিত এবং খুবই ভারী স্তর। পরবর্তী প্রশ্ন, ম্যান্টেল শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ম্যান্টেল মানে হচ্ছে গুরুমণ্ডল, তাহলে ম্যান্টেল শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছেন গিলবার্ট। নেক্সট প্রশ্ন, অ্যাস্ট্রোস্ফিয়ার কে আবিষ্কার করেন? ব্যারেল, উনি অ্যাস্ট্রোস্ফিয়ারকে আবিষ্কার করেন। অর্থাৎ অ্যাস্ট্রোস্ফিয়ার কোনটা না, গুরুমণ্ডলের যে উপরের দিকে যেটা অংশ সেটাকে অ্যাস্ট্রোস্ফিয়ার বলা হচ্ছে। আর ভূমিরূপ বিদ্যার জনককে উইলিয়াম মরিস ডেভিস বা WM ডেভিস, অর্থাৎ জিওমরফোলজিস্ট জনক বলা হচ্ছে ডেভিসকে। আর ডেভিস আমরা জানি যে সাইকেল অফ ইরোশন বা ক্ষয়চক্র, নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন, মতবাদ দিয়েছিলেন উনি। সর্বাধিক ভূমিকম্প প্রবণ এবং সুনামি প্রবণ দেশ কোনটি? জাপান। জাপানে প্রচুর প্রতিদিনই প্রায় ভূমিকম্প অনুভূত হয়। ঠিক আছে। ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বা লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি কাকে বলছে? স্টম্বলি আগ্নেয়গিরিকে বলা হচ্ছে, কারণ এখান থেকে এত লাভাক্ষরণ হয়, রাত্রেতেও পর্যন্ত এটা দূর থেকে দেখে মনে হয় যে এখানে একটা আলো জ্বলছে, সেই জন্য এটাকে স্টম্বলিকে এরকম বলা হয়। ম্যাগমা শিলাস্তরের মধ্যে সমান্তরাল বা অনুভূমিকভাবে জমা হলে তাকে কি বলে? সিল বলে। আর উলম্বভাবে জমা হলে তাকে কি বলে? ডাইক বলে। এটা মনে রাখবে। আচ্ছা, ভূমিকম্প কেন্দ্র থেকে উলম্বভাবে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে কি বলে? বা এটাকে বলা যায় যেখানে তরঙ্গ প্রথম পৌঁছায় এবং তীব্রতা বেশি থাকে, প্রথম হিট করে যে স্থানটাকে, তাকে বলা হচ্ছে উপকেন্দ্র। কেন্দ্র থেকে একদম সোজা লম্বাভাবে যে স্থান তাকে বলা হচ্ছে উপকেন্দ্র, এবং এখানে প্রথম হিট করে এই ওয়েভটা, এবং এখানে ক্ষয়ক্ষতিটাও বেশি হয় সেই জন্য। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের সবচাইতে ধ্বংসাত্মক বা শক্তিশালী তরঙ্গ কোনটি? পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ, এর দৈর্ঘ্য সব থেকে বেশি। নেক্সট, কারণ পৃষ্ঠ তরঙ্গই তো সমস্ত ক্ষয়ক্ষতিটা করে মেনলি, সেই জন্য এটাকে সব থেকে শক্তিশালী রূপে ধরা হয়। গ্রেড কথাটি কে ব্যবহার করেন? গিলবার্ট। গিলবার্ট গ্রেড কথাটি ব্যবহার করেন না। অবতল আকৃতির উদ্ভেদী আগ্নেয় শিলাকে কী বলে? লোফোলিথ। ভঙ্গিল পর্বতের উৎপত্তি কোন আলোড়নের সঙ্গে যুক্ত? গিরিজনী আলোড়ন। দু প্রকার আলোড়ন আছে, একটা মহীভাবক আলোড়ন আর গিরিজনী। তো গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ক্রিয়া করে, অর্থাৎ হরিজন্টালি। বিশ্বের সর্বাধিক আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত প্রবণ দেশ কোনটি? আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে সবথেকে অগ্নুৎপাত প্রবণ দেশ। পাইরোক্লাস্ট কি না, আগ্নেয়গিরির অগ্নুৎপাতজাত কঠিন পদার্থসমূহকে একত্রে পাইরোক্লাস্ট বলে। এর মধ্যে কি কি রয়েছে? সিন্ডার, ছাই, তুপ, প্রস্তরখণ্ড, জমাট বাঁধা লাভা ইত্যাদি। সালফার বা গন্ধক মিশ্রিত বাষ্পযুক্ত আগ্নেয়গিরিকে কী বলে? সালফাটারা বলে। ভারতের একটি আগ্নেয় দ্বীপের নাম হচ্ছে আন্দামানের ব্যারেন দ্বীপ। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি, অর্থাৎ এখানে খুব অ্যাক্টিভ, এটা মাঝে মাঝে এখানে অগ্নুৎপাত হয় বা কিছুদিন আগেও হয়েছে। 50 মিটার বা তার বেশি ঢেউযুক্ত সুনামিকে কি বলে? মেগা সুনামি। যখন 50 মিটারের পর্যন্ত ঢেউটা হয়ে যায়, অর্থাৎ প্রচুর দীর্ঘ, হ্যাঁ, তাকে বলা হচ্ছে মেগা সুনামি নাম দেওয়া হয়েছে। সুনামি জিনিসটা কি না, সুনামির অর্থ হচ্ছে বন্দর ঢেউ। অর্থাৎ এটা কি সৃষ্টি হয়, মানে যখন সমুদ্রের মাঝখানে যখন ভূমিকম্প সৃষ্টি হয়, তো তার প্রভাবে, তার শক্তির প্রভাবে সমুদ্রের জল সমুদ্রের মাঝখান থেকে উপকূলের দিকে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে। এই বড় বড় যে ঢেউগুলো সৃষ্টি হয় এবং যারা এসে উপকূলে আছড়ে পড়ে এবং দেশের অভ্যন্তরে ঢুকে যায় এবং প্রচুর ক্ষয়ক্ষতি করে, তাকেই বলা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে সুনামি। ইন্দোনেশিয়ার কাকাতুয়া কি? এটা একটি বিস্ফোরক জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি। আচ্ছা, ভূমিকম্পের এল তরঙ্গ কোন স্তরে চলাচল করে? কেবলমাত্র কঠিন স্তরের মধ্যে দিয়ে এটা চলাচল করতে পারে। আচ্ছা, মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কীভাবে কাজ করে? এটা উলম্বভাবে। এই যে বললাম আমি যে গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ক্রিয়া করে, আর মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে উলম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ উপর নিচে, হ্যাঁ, ভার্টিক্যালি।
হোমোস্ফিয়ার বা সমমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তৃত? সমুদ্রতল থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর হোমোস্ফিয়ার বা সমমণ্ডল রয়েছে, এর মধ্যে যে তিনটি মেন স্তর রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। জিওস্টপিক বায়ু কোন স্তরে প্রবাহিত হয়? ট্রপোস্ফিয়ারে। মানে আইসোবার বা সমচাপ রেখার সমান্তলে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে জিওস্টপিক বায়ু, এটা ট্রপোস্ফিয়ারে। শান্তমণ্ডল কাকে বলে? শান্তমণ্ডল বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে, এটি 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হচ্ছে না? এই স্তরে কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো আবহাওয়ার কোনো ব্যাপার ঘটনা এখানে দেখা যায় না। বায়ু খুব শান্ত অবস্থায় থাকে, সেই জন্যকে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হচ্ছে। আর ক্ষুব্ধমণ্ডল কাকে বলে? ট্রপোস্ফিয়ারকে, কারণ এখানে আবহাওয়া এবং জলবায়ুর ঘটনা এবং ঝড় বৃষ্টি ঝঞ্ঝা সমস্ত কিছু হয় বলে একে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ারের আবার উপরের দিকে ওজোন স্তর থাকে, স্ট্র্যাটোস্ফেরিক স্তর, ওজোন লেয়ার বলা হয়, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিকে ওজোন স্তর থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমাকে কি বলা হয়? সীমানাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ বলা হচ্ছে। আচ্ছা, কোন স্তরে উল্কাপিণ্ড পুরো ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ডগুলো পুরো ছাই হয়ে যায়। উল্কাপিণ্ড যেগুলো ছুটে আসে সেগুলো তো প্রচণ্ড গরম হয় এবং উত্তপ্ত হয়, সেইগুলো এই স্তরে এসে আস্তে আস্তে পুরো ছাই হয়ে যায়, সেই জন্য পৃথিবীটা অনেকটা সেফগার্ড পায়। আচ্ছা, এই স্তরে আর মেসোস্ফিয়ারে কী হয়? এই ট্রপোস্ফিয়ারে যেরকম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, হ্যাঁ, সেরকম ঠিক মেসোস্ফিয়ারও তাই, এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে আবার উষ্ণতা আবার কমতে থাকে। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলা হয়? ওজোন স্তরকে, বা পৃথিবীর ছাতাও বলা হয়, O3। কেন না? ছাতা যেরকম আমাদের ঝড় বৃষ্টির সমস্ত থেকে রক্ষা করে আমাদেরকে, আমাদের শরীরকে, ঠিক সেইভাবে ওজোন স্তর যেন আমাদের উপরে একটা লেয়ার স্থাপন করেছে ছাতার মতো। সে কী করছে? সূর্যের যে সমস্ত ক্ষতিকারক রশ্মি আছে, আল্ট্রাভায়োলেট রে বা অন্যান্য রে যেগুলো রয়েছে ক্ষতিকারক, সেইগুলো থেকে আমাদেরকে রক্ষা করছে, কারণ এগুলো খুবই ক্ষতিকারক সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং জীবজন্তুর পক্ষে খুবই ক্ষতিকারক। আমাদের বিভিন্ন ধরনের রোগ অসুখ এখান থেকে হতে পারে। আচ্ছা, ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম কোথায়? নিরক্ষীয় অঞ্চলে ঘনত্ব সব থেকে কম, আর সব থেকে বেশি হচ্ছে উপমেরু অঞ্চলে। প্রথম কোথায় ওজোন স্তর বিন্যাস ধরা পড়ে? আন্টার্কটিকা হ্যালিবেতে প্রথম ওজোন স্তর ধরা পড়ে, একে ওজোন হোল বলা হয়। ওজোন গর্ত বা ওজোন হোল কে প্রথম আবিষ্কার করেন? এটা হচ্ছে ফারম্যান, উনি প্রথম ওজোন হোল বা ওজোন হোল উনি প্রথম আবিষ্কার করেছিলেন, ওজোন গর্তকে। কেনেলি হেভিসাইড স্তর নামে পরিচিত কোনটা? না, আয়নমণ্ডলের যে স্তর রয়েছে একে কেনেলি হেভিসাইড স্তর বলা হচ্ছে। কোন স্তরে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে প্রভাব দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ারে। কারণ কি? এখানে প্রোটন এবং ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র এখানে বিদ্যমান। বায়ুমণ্ডল এবং মহাকাশের সীমানাকে কি বলে? বায়ুমণ্ডল এবং মহাকাশের যে সীমানা তাকে কারমান লাইন বলে। নেক্সট প্রশ্ন, চ্যাপম্যান চক্র বা চ্যাপম্যান সাইকেল কিসের সঙ্গে যুক্ত? ওজোন স্তর বা গ্যাস সৃষ্টি এবং বিনাশের সঙ্গে চ্যাপম্যান সাইকেল যুক্ত। বায়ুমণ্ডলে CO2 পরিমাণ কমে গেলে কি হবে? পৃথিবী ঠান্ডা হতে শুরু করবে, একে বিশ্ব হিমায়ন বলে। যেরকম বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকে আস্তে আস্তে টেম্পারেচার, তার যেরকম খারাপ ফল রয়েছে, ঠিক সেইভাবে বিশ্ব হিমায়ন হলেও কিন্তু তার খারাপ ফলও থাকবে। অর্থাৎ পৃথিবী ঠান্ডা হওয়াটাও যেরকম ভালো নয়, পুরো সব কিছু ফরজেন যদি হয়ে যায় তাহলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকবে না। আবার যদি খুব উষ্ণও হয়ে যায় পৃথিবী, তাহলেও সেখানেও কিন্তু প্রাণের অস্তিত্বের সংকট দেখা দেবে। তো স্বাভাবিক বা ব্যালেন্স বা মাঝামাঝি অবস্থাটাই সব থেকে ভালো। প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি রচনা কে করেছেন? এলসওয়ার্থ হান্টিংটন, উনি এটা রচনা করেছিলেন। মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ভিডাল দে লা ব্লাস। তো মানবীয় ভূগোল জিনিসটা কি? মানবীয় ভূগোল হচ্ছে যে মানুষের জীবনযাত্রা সম্পর্কিত, যে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে মানুষের জীবনযাত্রা কেমন হবে, সেখানে মানুষ কীভাবে তাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, এই সম্পর্কিত যে পার্ট মানুষের জীবন সম্পর্কিত এবং তার বিভিন্ন পরিবেশে তার যে রেসপন্স কেমনভাবে দিচ্ছে, কীভাবে দিচ্ছে, তার বিভিন্ন অ্যাক্টিভিটি, কাজকর্ম, ওভার ফেস অ্যান্ড টাইম, স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে যে আলোচনা ভূগোলে, তাকেই বলা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল। এর জনক হচ্ছেন ভিডাল দে লা ব্লাস। নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। তা নিয়ন্ত্রণবাদ জিনিসটা কি? না, নিয়ন্ত্রণবাদ হচ্ছে ডিটারমিনিজম বা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম আমরা বলতে পারি। অর্থাৎ পরিবেশ বা নেচার বা এনভায়রনমেন্ট মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। এখানে হচ্ছে পরিবেশ হচ্ছে প্রধান, এনভায়রনমেন্ট প্রধান। এটা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট কথা বললেন।
সম্ভাবনাবাদের প্রবক্তা কে ছিলেন না ভিদাল ডে লা বেলাসি, উনি একজন ফরাসি পণ্ডিত ছিলেন, উনি সম্ভাবনাবাদ বা পসিবিলিজমের প্রবক্তা ছিলেন। তাহলে নিয়ন্ত্রণবাদে আমরা দেখলাম পরিবেশ মুখ্য, আর সম্ভাবনাবাদ কিন্তু একটু ডিফারেন্ট, এখানে হচ্ছে মানুষ মুখ্য, অর্থাৎ মানুষ প্রকৃতি মানুষের সামনে অনেক অপরচুনিটি বা সম্ভাবনা তুলে ধরছে, বুদ্ধিমান মানুষ সেগুলোকে তার নিজের প্রয়োজন মতো সেগুলোকে ব্যবহার করে এবং সে তার যেগুলোর মধ্যে সম্ভাবনা দেখতে পায় মানুষ সেগুলোকে নিজের মতো করে ব্যবহার করে থাকে। তো এখানে মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হয় পসিবিলিজমে। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম কি? একে বলা হচ্ছে নিউ ডিটারমিনিজম বলা হচ্ছে, অর্থাৎ নবনিয়ন্ত্রণবাদ। এর প্রবক্তা কে করেছিলেন? গ্রিফ টেলর। এই নিউ ডিটারমিনিজমটা হচ্ছে এই পসিবিলিজম এবং ডিটারমিনিজম যেটা দেখলাম, নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ যেটা দেখলাম, তার মাঝামাঝি একটা অবস্থা, সেটাকে বলা হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ। এখানে এই অর্থাৎ মানুষের ভূমিকাটা যেন একটা শহরে ট্রাফিক পুলিশের মতো। ট্রাফিক পুলিশ যেন যানবাহনকে দাঁড় করিয়ে দেয় সাময়িকভাবে, আবার তাকে পাস করিয়ে দেয়, ঠিক সেইভাবে মানুষ পরিবেশ থেকে যে রেসপন্সগুলো পায় সেগুলোকে, তার যে প্রভাবগুলোকে, সেগুলোকে যেন সে কখনো স্টপ করে দিতে পারে, কখনো আবার প্রভাবগুলোকে নিজের মতো করে ব্যবহার করতে পারে বা চ্যানেলাইজ করতে পারে, অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে, আবার ছেড়ে দেয়। আলটিমেটলি এখানে কিন্তু পরিবেশই মুখ্য, শেষ পর্যন্ত কিন্তু পরিবেশটাই মুখ্য হয়ে দাঁড়ায়। মানবীয় ভূগোলের মূল বিষয়বস্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের জীবনযাত্রা এবং পরিবেশের মধ্যে সম্পর্কে কারণ অনুসন্ধান করা, যেটা আমি আগে বললাম মানবীয় ভূগোলের মূল বিষয়বস্তুটা। নেক্সট প্রশ্ন, মাত্রিক বিপ্লব কবে ঘটেছিল? 1950 থেকে 1960-এর মধ্যে। আগে বলা হয়েছে যে কোয়ান্টিটেটিভ রিভলিউশনের ফলে মানুষের যে ভূগোলের যে আলোচনা, তার মধ্যে গাণিতিক এবং যে পরিসংখ্যানগত বা স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালিসিস, সেটা প্রাধান্য পেয়েছিল। রাজনৈতিক ভূগোলের জনককে? র্যাটজেলকে বলা হচ্ছে রাজনৈতিক ভূগোলের জনক। জনসংখ্যা ভূগোলের জনককে? টি ওয়ার্ডটাকে বলা হচ্ছে জনসংখ্যা ভূগোলের জনক। প্রাকৃতিক পরিবেশ এবং সংস্কৃতির মধ্যে সম্পর্কিত শাখাকে কি বলে? একে বলা হচ্ছে সাংস্কৃতিক বাস্তুবিদ্যা বা কালচারাল ইকোলজি। ভূগোলের জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির সূচনা কে করেছিলেন? র্যাটজেল। জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি কি না? জিওক্রেটিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে 3 ধরনের দৃষ্টিভঙ্গি, ইওক্রেটিক, জিওক্রেটিক এবং থিওক্রেটিক। তো জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি এখানে পরিবেশ হচ্ছে মেন, পরিবেশ সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পরিবেশকে এখানে প্রাধান্য দেওয়া হয়। মানবীয় ভূগোল কোন ভূগোলের শাখা? এটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোলের শাখা। ঋতু নিয়ন্ত্রিত যাযাবর বৃত্তি কী বা ট্রান্সহিউম্যান্স কী? হিমাচল এবং জম্মু কাশ্মীরের অধিবাসীরা শীতের শুরুতে পশুর দল নিয়ে নিচে চলে আসে এবং গ্রীষ্ম পড়লে আবার পাহাড়ের উপরে পশুর দল নিয়ে চলে যায়। এইভাবে যে এই যে শীত এবং গ্রীষ্মে যে ঋতুকে কেন্দ্র করে যে এই যে তাদের যে শিফট বা মুভমেন্ট এক স্থান থেকে অন্য স্থানে, একেই বলা হচ্ছে ঋতু নিয়ন্ত্রিত যাযাবর বৃত্তি। নেক্সট প্রশ্ন, কঙ্গো অরণ্যের পিগমি ও বান্টু এবং আন্দামানের জারোয়ারা কী ধরনের উপজাতি? এরা হচ্ছে আদিকালীন সংগ্রহকারী বা খাদ্য সংগ্রহকারী। এরা মেনলি বিভিন্ন জিনিস সংগ্রহ করে, বনজ জিনিস সংগ্রহ করে তারা খাদ্য সংগ্রহ করে তারা জীবনযাপন করে। পোগারো বা নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি কোথায় দেখা যায়? দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলে দেখা যায়। হ্যাঁ, পোগারো বা নিবিড় কৃষি। আর নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি কেন বলা হচ্ছে না? এখানে যে পরিমাণ শস্য চাষ করা হয় সেটা বেশিরভাগ পারিবারিক শ্রম দিয়ে করা হয় এবং ছোট জোটে করা হয়। তো বেশিরভাগটা মানুষের জীবন জীবিকার জন্য ব্যবহার করা হয়, সেই জন্য জীবিকা সত্ত্বভিত্তিক বলা হচ্ছে। এবং এই কৃষিতে প্রধান ফসল হচ্ছে ধান। তৃতীয় স্তরের কার্যের উদাহরণ কি? ব্যবসা বাণিজ্য, বীমা, বিজ্ঞাপন, পরিবহন, এদের পরিষেবা বা সেবামূলক কার্য বলা হয়ে থাকে। তৃতীয় স্তরের কর্মীদের কী বলা হয় বা সেবা কার্যের সঙ্গে যুক্ত কর্মীদের কী বলা হয়? গোলাপি পোশাকের কর্মী বলা হয়। কোয়াটারনারি বা নব্যক্ষেত্রের কার্য বা চতুর্থ স্তরের কাজের উদাহরণ কী কী? পরিচালন ব্যবস্থা ও ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্য, গবেষণা এবং উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি ইত্যাদি। কুইনারি বা পঞ্চম স্তরের বা অত্যাধুনিক কার্যের উদাহরণ কী? সেগুলো হচ্ছে নীতি নির্ধারণ, পরামর্শ দান, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা রচনা, আউটসোর্সিং, এই সমস্ত কাজগুলো রয়েছে এই স্তরের। আর এই পঞ্চম স্তরের কর্মীদের আমরা জানি এরা খুব উন্নত মেধা সম্পন্ন, সেই জন্য এদেরকে বুদ্ধি ভাণ্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। আর এদের এই সমস্ত কর্মীদেরকে গোল্ড কলার ওয়ার্কারও বলা হয়, সোনালি পোশাকের কর্মী বলা হয়। নেক্সট এইটাই রয়েছে বললাম, যেটা পঞ্চম স্তরের কর্মীদের কী বলা হয়? যে সোনালি পোশাকের কর্মী বা গোল্ড কলার অ্যাক্টিভ ওয়ার্কার বলা হয়। নির্ণায়ক এবং পরামর্শদান
এর কাজ কোন স্তরের সঙ্গে যুক্ত? পঞ্চম স্তরের সঙ্গে যুক্ত। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় স্তরের কার্যকে কোন কাজ সাহায্য করে বা পরিষেবা প্রদান করে? তৃতীয় স্তরের কাজ সাহায্য করে। তৃতীয় স্তরে বললাম পরিষেবা বা সাহায্যকারী কাজ, থার্ড লেভেল যেটা রয়েছে। একটা এক্সাম্পল দিই, প্রথম স্তরে যে রয়েছে কি কৃষি, আবার দ্বিতীয় স্তরের কাজের মধ্যে একটা উদাহরণ হচ্ছে শিল্প, তৃতীয় স্তর হচ্ছে পরিবহন। তাহলে পরিবহন কাজ কি করছে? এটা পরিষেবা দিচ্ছে বা সাহায্য করছে। প্রথম স্তরের অর্থাৎ কৃষিক্ষেত্রেও পরিবহন লাগবে, যেরকম যানবাহন লাগে কৃষিজাত দ্রব্যকে এক স্থানে কোনো স্থানে নিয়ে যেতে। আবার দ্বিতীয় স্তরের যে কাজ, সেখানেও কিন্তু যে শিল্প, তার সেই কাজকেও কিন্তু অর্থাৎ শিল্পজাত দ্রব্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে বা কাঁচামাল নিয়ে আসতে, সেক্ষেত্রেও কিন্তু পরিবহন লাগবে। তাই তৃতীয় স্তরের কাজকে বলা হচ্ছে পরিষেবামূলক কাজ। নেক্সট হচ্ছে মিলেট উৎপাদন কৃষির সঙ্গে যুক্ত শুষ্ক কৃষি, অর্থাৎ ড্রাই ফার্মিং বা ড্রট ফার্মিং বলা হচ্ছে। একদম যেখানে বৃষ্টিপাত খুবই কম বা বার্ষিক 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত স্থানে যে কৃষি দেখা যায় তাকে বলা হচ্ছে ড্রট ফার্মিং। মিলেট এখানে চাষ হয় খুবই নিকৃষ্ট শ্রেণীর, জোয়ার বাজার আগেইকে মিলেট বলা হচ্ছে এই ধরনের ফসলকে। আচ্ছা, পশম সংগ্রহ কী ধরনের অর্থনৈতিক কার্য? প্রাথমিক পর্যায়ের কার্য। আর পোমোকালচার কি না? ফলের চাষকে বলা হচ্ছে পোমোকালচার। ব্যাপক কৃষির অপর নাম কি? বাণিজ্য কৃষি। ব্যাপক কথাটার মধ্যে রয়েছে যে ব্যাপক অনেক বিস্তীর্ণ জমিতে অনেক স্থান জুড়ে অনেক ফসল যখন চাষ করা হচ্ছে তখন তাকে ব্যাপক বলা হচ্ছে। আর বাণিজ্য, এটা মেনলি কিন্তু বাণিজ্যের জন্য করা হচ্ছে। উন্নত দেশে দেখা যাচ্ছে সেখানে কিন্তু জনসংখ্যা অনেকটাই কম এবং বেশিরভাগটা এক্সেস থেকে যায়, সেটাকে কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্যই মেনলি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে উদ্যান কৃষি কি? হর্টিকালচার। আধুনিক কৃষিতে বিশালাকার বাগানে বাজারের উদ্দেশ্যে ফল ফুল এবং শাকসবজির চাষকে বলা হচ্ছে উদ্যান কৃষি। ট্রাক ফার্মিং কি না? ইউরোপ এবং উত্তর আমেরিকার উন্নত দেশে বাণিজ্যিক উপায়ে শাকসবজি ফল ফুল ইত্যাদি চাষ করে তাকে ট্রাকে করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়, একে ট্রাক ফার্মিং বলা হয়। অর্থাৎ যেটাই উৎপন্ন হচ্ছে সেটাকে সাবারবান এরিয়া থেকে আরবান এরিয়া নিয়ে যাওয়া হচ্ছে, এটা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। কেননা ডেলি নিয়ে যাওয়া হয় এটা, তা না হলে যেটা কৃষিজাত দ্রব্য সেটা পৌঁছে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একে ট্রাক ফার্মিং বলা হচ্ছে। টোডোরা কোথায় বসবাস করে? নীলগিরি পাহাড়ে টোডোরা বসবাস করে। শস্যাবর্তন কি না? একই জমিতে একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বছরের বিভিন্ন সময় পরপর বিভিন্ন ফসলের চাষকে শস্যাবর্তন বলে। অর্থাৎ ক্রপ রোটেশন, একটার পর একটা, একটা চাষ হলো, তারপরে হয়তো ধান হলো, তারপরে ধানের পর হয়তো ডাল চাষ করা হলো, আবার তারপরে হয়তো দেখা গেল গম চাষ করা হলো বা আবার ধান চাষ করা হলো। এতে কি হয়? জমির উর্বরতা বজায় থাকে এবং এই যে ডাল জাতীয় শস্য চাষ করলে কি হয়? জমির মধ্যে যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ভারতে মিল্ক সিটি কাকে বলা হয়? আনন্দকে। এটি গুজরাটে অবস্থিত। আর বিখ্যাত যে আমুল কোম্পানি সেটা এখানে রয়েছে। আচ্ছা, ডেয়ারি ইন্ডাস্ট্রি যেটা। আচ্ছা, ভারতের উত্তরতম স্থলবিন্দু কোনটি? ইন্দ্রাকল লাদাখে অবস্থিত। ঠিক ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা ইন্দ্রাকল, সেরকম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট, ভারত এবং পাকিস্তানের সীমাকে কী বলা হচ্ছে? রেড ক্লিফ লাইন বলা হচ্ছে বা রড ক্লিফ লাইন বলা হচ্ছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে ভাগ করেছে কি? 10 ডিগ্রি চ্যানেল ভাগ করেছে। ভারতের বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। আচ্ছা, ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে, আচ্ছা, ভারতের যেরকম বৃহত্তম রাজ্য হলো সেরকম ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। আচ্ছা, ভারতের ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। আর বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন। আচ্ছা, তেলেঙ্গানার রাজধানী কোনটা? হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার রাজধানী। ত্রিভুবন সড়ক কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত। ত্রিভুবন সড়ক নেপালে অবস্থিত। এটা ভারতের যে রক্সল রয়েছে বিহারে, সেই রক্সল থেকে শুরু করে একদম নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত বিস্তৃত। প্যাগোডার দেশ কাকে বলা হয়? মায়ানমারকে বলা হচ্ছে প্যাগোডার দেশ, কেন প্রচুর বৌদ্ধ মঠ, মনেস্ট্রি, এই সমস্ত প্যাগোডা, এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। চীনের দীর্ঘতম খাল কোনটি? গ্র্যান্ড ক্যানেলকে বলা হচ্ছে চীনের দীর্ঘতম ক্যানেল। ভারতের পঞ্চনদের দেশ পাঞ্জাবকে বলা হচ্ছে কারণ হচ্ছে সিন্ধুর উপনদী, যেটা মেনলি শতদ্রী, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা এই পাঞ্জাবের উপর দিয়ে মোটামুটি এই অঞ্চলের উপর দিয়ে গেছে
এবং এই অঞ্চলটা খুবই চাষবাস এবং কৃষিতে খুবই উন্নত। ভারত এবং ভুটানের যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্প চোখা জলবিদ্যুৎ প্রকল্প। সান মালভূমি কোথায় অবস্থিত? মায়ানমারে বা ব্রহ্মদেশে। মালনাদ শব্দের অর্থ কি? পাহাড়ি দেশ। মালনাদ এবং ময়দান দুটো আছে, তো এটা হচ্ছে কর্ণাটক মালভূমির একটা শ্রেণীবিভাগ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে মাউন্ট আবুর, হচ্ছে গুরু শিখর, উচ্চতা হচ্ছে 1722 মিটার। নেক্সট, ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি? বাহিনাল বা জহর টানেল হচ্ছে ভারতের দীর্ঘতম গিরিপথ। পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? না ভুবুলমালাকে বলা হচ্ছে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। চোস কি? পাঞ্জাব, হরিয়ানা বা সিন্ধু সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত সমভূমিকে চোস বলে। দীর্ঘতম কয়াল নাম কি? কেরলের ভেম্বনাড কয়াল। কেরলের যে মালাবার উপকূলের যে কেরল, সেখানে যে যে কয়ালগুলো রয়েছে, কয়াল হচ্ছে যে সমুদ্রের জল দেশের অভ্যন্তরে ঢুকে গিয়ে যে কয়াল সৃষ্টি করেছে, ভেম্বনাড কয়াল হচ্ছে খুব সুদৃশ্যতম কয়াল, এবং এখানে টুরিস্টরা প্রতি বছর প্রচুর ভিড় করে এখানে ভেম্বনাড কয়ালের অপরূপ সৌন্দর্যের জন্য। আন্দামানের উপজাতিগণ কী কী? ওঙ্গি, জারোয়া এবং সেন্টিনেলিজ, এরা হচ্ছে আন্দামানের বিভিন্ন ট্রাইবস। লাক্ষাদ্বীপ কী ধরনের দ্বীপ? এটা হচ্ছে প্রবাল দ্বীপ। আন্দামান হচ্ছে যেরকম আগ্নেয় দ্বীপ, সেরকম লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ। আচ্ছা, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি? প্যাংগং। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ প্যাংগং। কারেওয়া কি? কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত উর্বর পলিস্তর যা জাফরান চাষে উপযোগী, একে কারেওয়া বলা হচ্ছে। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, আনাইমালাই পর্বতের আনাইমুদি। ভারতের উচ্চতম গিরিপথ উমলিংলা। উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলকে একত্রে কি বলে? উত্তর সরকার উপকূল বলে। উড়িষ্যা এবং অন্ধ্র উপকূল একত্রে উত্তর সরকার, আর তারপরে যে অংশ সেটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল, যেটা তামিলনাড়ু রাজ্যের অংশ। রোটাং পাস কোথায় অবস্থিত? না পীরপঞ্জল পর্বতে অবস্থিত। পূর্বঘাট এবং পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে? না নীলগিরি পর্বতে। আর নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেটা, আমরা জানি, এবং এই নীলগিরি বা দোদাবেটা এই অঞ্চলটাতে প্রচুর কফি চাষ হয়। উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে জলবিভাজিকা হিসেবে কে কাজ করে? বিন্ধ্য পর্বত। জলবিভাজিকা কি? না একটা দুটো নদী অববাহিকার মাঝে যে উচ্চ স্থান, তাকে বলা হচ্ছে জলবিভাজিকা। ঠিক বিন্ধ্য পর্বত যেন ভারতের উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীকে যেন ভাগ করে দিয়েছে। অর্থাৎ এটা একটা উঁচু স্থান, সেখান থেকে উত্তরের দিকে ঢালু হয়ে গেছে, আবার এই দক্ষিণের দিকে ঢালু হয়ে গেছে। এটা যেন ওয়াটার ডিভাইড বা ওয়াটার সাইড হিসেবে কাজ করছে বিন্ধ্য পর্বত। নেক্সট, একটি অর্ধরব নদীর নাম হচ্ছে সুবর্ণরেখা। আচ্ছা, সিন্ধু দীর্ঘতম উপনদী কোনটি? শতদ্রু বা সুতলেজ। ব্রহ্মপুত্র তিব্বতে কী নামে পরিচিত? সাংপো নামে পরিচিত তিব্বতে, যার নাম হচ্ছে শুদ্ধকারী। তারপরে ভারতে যখন প্রবেশ করেছে তখন দিহং নাম ধারণ করেছে। আচ্ছা, ভারতের নায়াগ্রা কাকে বলে? ইরাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে নায়াগ্রা। আমরা জানি সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত আছে, তার সঙ্গে তুলনা করা হচ্ছে এই চিত্রকূট জলপ্রপাতকে। দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে বলে? কাবেরী বদ্বীপকে, কারণ এই অঞ্চলে, দক্ষিণ ভারতের এই অঞ্চলটাতে, কাবেরী এই বদ্বীপ অঞ্চলে প্রচুর কৃষিতে একটা উন্নয়ন দেখা যায়, সেই জন্য একে শস্য ভাণ্ডার বলা হচ্ছে। নদী সংযোগের প্রস্তাবটি কে দিয়েছিলেন? 1972 সালে সেচমন্ত্রী ডক্টর KL রাও দিয়েছিলেন। মূলত কাবেরী এবং গঙ্গা নদীর উপর এই প্রস্তাবগুলো এসেছিল। একে বলা হচ্ছে ন্যাশনাল ওয়াটার গ্রিড। জিনিসটা কি? নদী সংযোগ। নদী সংযোগ হচ্ছে যে বন্যাপ্রবণ যে সমস্ত অঞ্চলে যে নদীগুলোতে বন্যা হয়, সেই অঞ্চলটাকে খরাপ্রবণ অঞ্চলে যে নদীগুলো রয়েছে তার মধ্যে একটা সংযোগ, অর্থাৎ এক্সেস জলকে ডেফিসিট অঞ্চলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে এই প্রস্তাবের মেন, এবং দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে দেওয়া, জলের যাতে অপচয় না হয়, ইকুয়াল ইউটিলাইজেশন হয় যাতে, এবং সব অঞ্চল যাতে উপকার পায়, সেখানে কৃষি এবং অন্যান্য কাজের ক্ষেত্রে একটা সহায়তা প্রদান করা। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদে অবস্থিত। বর্তমানে এক্ষেত্রে একটা আসাম সরকার একে একটা আলাদা জেলা হিসেবে মাজুলিকে রূপদান করেছে। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্বের বৃহত্তম হ্রদ কোনটি? না, উত্তর পূর্বের বৃহত্তম হ্রদ হচ্ছে মণিপুরের লোকটাক হ্রদ। এটি একটি স্বাদু জলের হ্রদ। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল। নমামি গঙ্গে প্রকল্প 2014 সালে গঙ্গা নদী পরিশোধনের উদ্দেশ্যে এটা করা হয়। নমামি গঙ্গা
প্রকল্প বা গঙ্গে প্রকল্প 2014, অর্থাৎ মেনলি উদ্দেশ্য হচ্ছে গঙ্গা ওয়াটার যে পলিউশন হচ্ছে, গঙ্গা ওয়াটার পলিউশন, গঙ্গা রিভার পলিউশন, তাকে চেক করাই হচ্ছে একটা উদ্দেশ্য। নেক্সট হচ্ছে নাগার্জুন সাগর প্রকল্প। কোন নদীর উপরে? না, কৃষ্ণা নদীর উপরে গড়ে উঠেছে নাগার্জুন সাগর প্রকল্প। কাবেরী জলবিবাদ কোন দুই রাজ্যের মধ্যে ঘটেছে? কাবেরী ওয়াটার ডিসপিউট কর্ণাটক এবং তামিলনাড়ু, অর্থাৎ কে কোন রাজ্য কতটা জল পাবে সেই সম্পর্কিত একটা বিরোধ ঘটেছিল কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে দিয়ে। অর্থাৎ কর্ণাটক রাজ্যের মধ্যে দিয়ে প্রথম সৃষ্টি হয়েছে কাবেরী, তারপর আস্তে আস্তে তামিলনাড়ুর মধ্যে দিয়ে গেছে। তাহলে আপার ক্যাচমেন্ট এবং লোয়ার, যে মিডিল ক্যাচমেন্ট এবং লোয়ার ক্যাচমেন্ট, কোন রাজ্য কতটা জল পাবে, কি পাবে, এই নিয়ে একটা তাদের মধ্যে একটা ডিসপিউট। যেমন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু নদী রয়েছে, সেগুলো কিন্তু যেমন দামোদর, অজয়, এগুলো দেখা যাচ্ছে ঝাড়খণ্ড বা এই অঞ্চল থেকে আসছে, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যের মধ্যেই কিন্তু আসছে, এবং সুষ্ঠু একটা নীতি থাকা প্রয়োজন, না হলে দুটো রাজ্যের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। গার্ল্যান্ড ক্যানেল বা গার্ল্যান্ড খালের প্রস্তাব কে দিয়েছিলেন? 1967 সালে এটার প্রস্তাব করা হয়েছিল, দি দস্তুর দিয়েছিলেন। এটাও তাই, ওই আগের মতনই একটা ব্যাপার। এর মাধ্যমে কি করা হলো, যে ন্যাশনাল ওয়াটার গ্রিডের মতনই এর মাধ্যমেও তাই, যে গার্ল্যান্ড মানে হচ্ছে মানে মালা, তো ফুল দিয়ে যেরকম মালা গাঁথা হয়, সেরকম এখানেও যেন নদীগুলোকে মানে খালের মাধ্যমে যুক্ত করার প্রস্তাব করা হলো। একটা নদী অববাহিকা বা নদীকে খালের মাধ্যমে একটা নদীর সঙ্গে আর একটা, অর্থাৎ এই সারপ্লাস থেকে ডেফিসিট অঞ্চলের মধ্যে দিয়ে যোগ করার যে প্রস্তাব। আচ্ছা, অসমের দুঃখ কাকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে। কারণ ব্রহ্মপুত্র নদে অসমে প্রত্যেক বছর প্রচণ্ড বৃষ্টি হয় এবং বৃষ্টির ফলে বানবন্যা হয়, সেই জন্য একে অসমের দুঃখ বলা হয়। স্থানান্তর কৃষি মালয়েশিয়াতে কী নামে পরিচিত? স্থানান্তর কৃষি মালয়েশিয়াতে লাদাং। স্থানান্তর কৃষি জিনিসটা কি? শিফটিং কাল্টিভেশন। এটা আমাদের ভারতবর্ষেও দেখা যায়, উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চলে, মানে মেনলি যেটা খুব অনুন্নত ট্রাইবসদের মধ্যে দেখা যায়, তারা কি করে, তারা কি হয়তো জমিকে পুড়িয়ে বা গাছকে কেটে পরিষ্কার করলো, তারপরে সেখানে চাষ করলো কিছুদিন পর, চাষ করার পর 2-4 বছর চাষ করার পর যখন উর্বরতা কমে যায়, তখন তারা সেই স্থান পরিত্যাগ করে আবার অন্য জায়গায় যায় এবং সেখানে আবার গাছ কেটে আবার বা পুড়িয়ে চাষ করে। এতে পরিবেশগত একটা ক্ষতি হয়, পরিবেশের একটা পলিউশন হচ্ছে সেখান থেকে, বা এই যে গাছ কেটে নেওয়ার ফলে মাটির ক্ষয়ের পরিমাণ বাড়তে থাকে, জমির উর্বরতা কমতে থাকে আস্তে আস্তে। তো এটা অনুন্নত এক ধরনের কৃষি পদ্ধতি। যেমন ভারতে এটাকে বলা হচ্ছে ঝুম চাষ বলা হচ্ছে, উত্তর পূর্বের যে রাজ্যগুলিতে সেটা ঝুম চাষ হিসেবে পরিচিত। তো এটাকে যতটা পারা যায় বর্জন করাই উচিত। আচ্ছা, পাকিস্তানের সেচ ব্যবস্থা কী নামে পরিচিত? ক্যারেজ প্রথা। পাকিস্তানের বেশিরভাগ অঞ্চল শুষ্ক, সেখানে ক্যারেজ মানে প্রথাতে কী হয় না, বহু ডিপ গর্ত খোঁড়া হয় এবং সেখানে পরীক্ষা টাইপের গর্ত খুঁড়ে তার মধ্যে দিয়ে জলকে কৃষি জমিতে নিয়ে যাওয়া হয়, একে বলা হচ্ছে ক্যারেজ প্রথা। তো এই হচ্ছে আমাদের আজকের আমাদের যে ম্যারাথন ক্লাস, যেটা হলো প্রায় 152টা প্রশ্ন এখানে দেওয়া হলো তোমাদের। তো এইগুলো যেন অবশ্যই ভালো করে দেখবে, এবং তার সঙ্গে সাপোর্টিং প্রশ্ন, কিছু লিঙ্ক প্রশ্ন তোমাদের আলোচনা করা হলো। আমি বলবো না যে এই 150টাই পড়ে যাও তোমরা, কিন্তু এটাকে ভালো করে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য চ্যাপ্টার, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ যেটা দেওয়া হয়েছে, সেগুলোও যেন তোমরা একবার দেখে রাখবে। তাহলে আশা করি তোমরা এখান থেকে একটা ভালো কিছু পাবে, এটা আমি আশা করতে পারি। তো এখানে আমাদের যে ফ্রি প্লে লিস্ট দেওয়া আছে, যে এখনও পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, যারা এখনও করোনি তাদের উদ্দেশ্যেও বলছি, বা যারা করেছে তাদেরকেও আবার বলছি, যেন অবশ্যই যেন তোমরা এগুলোকে একবার দেখে নেবে, তোমরা ক্লিক করে এখানে দেখে নেবে, যাতে আমাদের তোমাদের কোনো যাতে অসুবিধা না হয়। বাংলা এবং ইংরেজি বোর্ড ক্লাস এখানে আছে। একটু গন্ডগোল হচ্ছে, আমরা ঠিক করে ফেলছি। তো আমি আবার বলছি, তোমরা এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং বেল আইকন টিপে দেবে, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেতে পারো এবং পরবর্তী সমস্ত ক্লাস পেতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক চ্যানেলের সঙ্গে তোমরা ফেসবুক গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। সমস্ত লিঙ্ক এখানে দেওয়া আছে। তোমাদের বন্ধুবান্ধবকে এই ব্যাপারে বলে দেবে, যাতে তারাও শুধু এই চ্যানেলটি করে জানতে পারে। আর
আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। এখানে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়। যদি অসুবিধা হয় এই চ্যানেলটিতে ঢুকতে, তাহলে যে ভিডিও লিঙ্কে যে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করে তোমরা জিওএনসেড মেন্টরের সঙ্গে তোমরা যুক্ত হবে, এবং বা স্ক্যান করেও তোমরা কিন্তু ঢুকতে পারো। অবশ্যই তোমরা যেন আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট, শেয়ার এবং লাইক করে দেবে, আমাদের পাশে থাকো এবং আমাদের যেন অবশ্যই তোমরা সাপোর্ট করবে। তো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো সে ব্যাপারে তোমরা যেন অবশ্যই আমাদেরকে একবার জানাবে যে তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা, কমেন্ট করে জানাবে, এবং পরে যদি তোমাদের আরও কোনো অন্য টপিকের উপর ক্লাস লাগে সেটাও জানাবে। তাহলে আজ এখানেই থাক, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। সকলে সুস্থ এবং ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।